আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক সাধারণ ঘটনা ঘটে যার পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার। আজ আমরা তেমনই এক রহস্যের সমাধান করব, যা রান্নাঘর থেকে শুরু করে বড় বড় ল্যাবরেটরি পর্যন্ত সব জায়গাতেই চোখে পড়ে। কখনো কি ভেবে দেখেছেন, গরম চায়ে চিনি ঢাললে সেটা যেভাবে ভোজবাজের মতো মিলিয়ে যায়, ঠান্ডা আইস টিতে কেন তেমনটা হয় না? বা ধরুন, এক গ্লাস পানিতে লবণ মেশাতে থাকলে একটা সময়ের পর কেন আর কিছুতেই সেটা গলে না? চলুন আজ এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা যাক। আসলে এই সব রহস্যের চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে বিজ্ঞানের একটা খুব সাধারণ ধারণার মধ্যে, আর সেটার নাম হলো দ্রাব্যতা বা সলিউবিলিটি। চলুন এই ব্যাপারটাতে একটু ইনসায় যাওয়া যাক। যদি খুব সহজ করে বলি, দ্রাব্যতা হলো একটা নির্দিষ্ট পরিমাণ তরলে দ্রাবকে সর্বোচ্চ কতটুকু জিনিস দ্রব্য গুলে যেতে পারে তার একটা মাপ। যখন আর এক কণাও গোলানো যায় না, তখন যে দ্রবণটা তৈরি হয় তাকেই আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। দ্রাব্যতা মাপার কিন্তু অনেক রকম একক আছে, যেমন ধরুন গ্রাম প্রতি লিটার। তবে আজকাল রসায়নে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মোল প্রতি লিটার। এর কারণ হলো এই এককটা পদার্থের অণুর সংখ্যার উপর নির্ভর করে, তাই বিভিন্ন পদার্থের মধ্যে তুলনা করাটা অনেক বেশি সহজ আর নিখুঁত হয়। তো এখন প্রশ্ন হলো, কোন কোন জিনিস এই দ্রাব্যতাকে কন্ট্রোল করে? চলুন আমাদের তদন্তের পরে ধাপে যাই আর এই ফ্যাক্টরগুলোকে এক এক করে দেখে নিই। একদম প্রথম আর সবচেয়ে জরুরি ফ্যাক্টরটা হলো, আপনি আসলে কি গোলাতে চাইছেন। যে জিনিসটা আপনি মেশাচ্ছেন তার নিজের স্বভাব বা প্রকৃতিটা কেমন। একই পরিমাণ পানিতে একই তাপমাত্রায় এক একটা জিনিসের দ্রবীভূত হওয়ার ক্ষমতা কিন্তু আকাশ পাতাল তফাৎ হতে পারে। এই টেবিলটা একবার দেখুন, কি দারুণ একটা ব্যাপার, তাই না? খেয়াল করুন, ১ লিটার পানিতে আমরা যে সাধারণ লবণ খাই, সোডিয়াম ক্লোরাইড, সেটা যেখানে ৩৬৩ গ্রামের মতো গলে, সেখানে পটাশিয়াম আয়োডাইড প্রায় ১৫০০ গ্রাম পর্যন্ত গুলে যেতে পারে। ভাবা যায় পার্থক্যটা কত বিশাল। আচ্ছা, এর পরের ফ্যাক্টরটা হলো দ্রাবকের প্রকৃতি। আপনি কিসের মধ্যে জিনিসটা গোলাচ্ছেন। শুধু কি মেশাচ্ছেন সেটাই বড় কথা নয়, কিসের মধ্যে মেশাচ্ছেন সেটাও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। রসায়নে একটা গোল্ডেন রুল বা সোনালি নিয়ম আছে, আর সেটা হলো লাইক ডিজলভস লাইক, যেমনকে তেমন দ্রবীভূত করে। এটা খুব ছোট্ট একটা কথা হলেও এর ক্ষমতা কিন্তু অনেক। এর মানেটা কি? খুব সোজা। পোলার অণু, যেমন ধরুন পানি, অন্য পোলার বা আয়ন দিয়ে তৈরি অণুকে খুব সহজে নিজের দিকে টানে। ভাবতে পারেন, পানির অণুগুলো যেন ছোট ছোট চুম্বকের মতো, যার এক প্রান্তে একটু পজিটিভ আর অন্য প্রান্তে একটু নেগেটিভ চার্জ আছে। এই জন্যই পানি লবণকে এত সহজে ভেঙে গুলে ফেলতে পারে। অন্যদিকে তেল বা গ্রিজের মতো নন পোলার পদার্থে এরকম কোনো চার্জের ভাগাভাগি নেই, তাই তারা পানিতে মেশে না। আর সবশেষে আসছে আমাদের সেই আসল ফ্যাক্টরটা, তাপমাত্রা। হ্যাঁ, এইটাই আমাদের গরম চা আর ঠান্ডা চায়ের রহস্যের সরাসরি উত্তর। তাপমাত্রা একটু বাড়ালে বা কমালে দ্রাব্যতার অনেক বড় পরিবর্তন হতে পারে। তো আমরা কারণগুলো তো জানলাম, কিন্তু একদম মূলে কি ঘটছে? কেন একটা জিনিস আরেকটাতে মিশে যায়? এর পেছনে কিন্তু দুটো শক্তির মধ্যে একটা দারুণ লড়াই চলছে। দেখুন, একদিকে আছে ল্যাটিস শক্তি। এটা হলো সেই শক্তি যা কোনো পদার্থের অণুগুলোকে একটা ক্রিস্টালের মধ্যে শক্ত করে ধরে রাখে, অনেকটা আঠার মতো। আর অন্যদিকে আছে হাইড্রেশন শক্তি। এটা হলো পানির অণুগুলোর সেই শক্তি যা দিয়ে তারা ওই ক্রিস্টাল থেকে অণুগুলোকে টেনে বের করে আনে। তাহলে জেতার শর্তটা কি? খুবই সহজ। যখন পানির টেনে আলাদা করার শক্তি হাইড্রেশন শক্তি পদার্থের একসাথে লেগে থাকার শক্তি ল্যাটিস শক্তিকে হারিয়ে দেয়, ঠিক তখনই ম্যাজিকটা হয়, অর্থাৎ পদার্থটা পানিতে গুলে যায়। এটাই হলো মূল সূত্র। এইবার তাপমাত্রার ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেসব ক্ষেত্রে ল্যাটিস শক্তিকে ভাঙতে হাইড্রেশন শক্তির চেয়েও বেশি শক্তি লাগে, তাদের বাইরে থেকে তাপ নিতে হয়। এদেরকে বলে তাপশোষী প্রক্রিয়া, যেমন চিনি গোলানো। তাই এদের ক্ষেত্রে তাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে। আবার কিছু জিনিস আছে যেগুলো গোলানোর সময়ই তাপ ছেড়ে দেয়, এদের বলে তাপোৎপাদী। এদের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো, তাপ বাড়ালে এদের দ্রাব্যতা বরং কমে যায়।
স্ক্রিনে কিছু দারুণ উদাহরণ দেখা যাচ্ছে তাই না? পটাশিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম ক্লোরাইডের মতো পদার্থগুলো হলো তাপ শোষী, তাই গরম পানিতে এরা আরও বেশি গলে। কিন্তু লিথিয়াম সালফেট বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড হলো তাপোৎপাদী, তাই এদেরকে গরম পানিতে গোলানোর চেষ্টা করলে দ্রাব্যতা উল্টো কমে যায়। চলুন, এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, এবার এটাকে একটা বাস্তব সমস্যায় ফেলে দেখা যাক যে এই নিয়মগুলো ব্যবহার করে আসলেই কোনো কিছু ইয়েচিক করা যায় কিনা। এখানে একটা সহজ হিসাব দেখা যাচ্ছে। ধরুন একটা পদার্থের দ্রাব্যতা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে ৩৭০ গ্রাম পার লিটার। এখন যদি ওটাকে ঠান্ডা করে ২৫ ডিগ্রিতে আনা হয়, তখন দ্রাব্যতা কমে হয়ে যায় ২৮০ গ্রাম পার লিটার। তাহলে ওই অতিরিক্ত দ্রবটুকুর কি হবে? ওটার দ্রবণে থাকতে পারবে না, তাই ক্রিস্টাল হয়ে নিচে জমা হবে। আর হিসাব করলে দেখা যায় ঠিক ২২.৫ গ্রাম পদার্থই ফেরত পাওয়া যাবে। রসায়নের এই নিয়মগুলো এতটাই নিখুঁত। আচ্ছা, সারসংক্ষেপে যাওয়ার আগে একটা কথা বলে রাখি। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে আর এই ধরনের আরও বিষয়ের সহজ ব্যাখ্যা পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখতে পারেন। তো চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? ১. দ্রাব্যতা হলো একটা দ্রবণের সর্বোচ্চ কতটুকু দ্রাব্য ঘুলতে পারে। ২. এর আধুনিক একক হল মোল প্রতি লিটার। ৩. এটা নির্ভর করে দ্রাবক আর তাপমাত্রার ওপর। ৪. আসল লড়াইটা হয় হাইড্রেশন আর ল্যাটিস শক্তির মধ্যে। ৫. তাপ শোষী প্রক্রিয়ায় তাপ দিলে দ্রাব্যতা বাড়ে। আর ৬. তাপোৎপাদী প্রক্রিয়ায় তাপ দিলে দ্রাব্যতা কমে। এই কয়েকটি কথাই কিন্তু দ্রাব্যতার পুরো রহস্যটাকে ব্যাখ্যা করে দেয়। তবে শেষ করার আগে আপনাদের জন্য একটা মজার প্রশ্ন রেখে যাই। গ্ল্যাবার সল্ট নামে একটা লবণ আছে, যার দ্রাব্যতা একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত বাড়ে, কিন্তু তারপর হঠাৎ করে কমতে শুরু করে। মানে এটা দুটো নিয়মই মানে। বিজ্ঞানের জগতে এরকম আরও অনেক মজার ব্যতিক্রম আছে, যা আমাদের নতুন করে ভাবতে শেখায়।